বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষকে ভয় পাওয়ানোর জন্য লোকমুখে প্রচলিত কথা বলে ভয় পাওয়ানো হয়। শ্রোতারাও পুরোপুরি সত্যি যাচাই না করে অমূলক আশঙ্কায় ভয়ে ভয়ে বেঁচে থাকে। কিন্তু এমনটা তো নয় যে প্রচলিত কথা সব সময় সত্যি হবে। সেই সব কথা মিথ্যেও তো হতে পারে। সোহম সকালেই বলেছিল যে মহলটা ভালো করে পরিষ্কার করে দিতে, কিন্তু আজ জমির কাজ করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে সকালের কাজটা এখন রাতেই করতে হবে আমাকে। বিনোদ বাবু, আজ তো তোমার রাতের ঘুম আর হলো না। এই সব দেখে ভয়ের চোটে বিনোদের অবস্থা খারাপ হয়ে যায়। তারপরেও সাহস দেখিয়ে বিনোদ সামনে এগিয়ে যায়। আর ঠিক তখনই বিনোদের একেবারে সামনে উপর থেকে একটা ভয়ঙ্কর ডাইনির মুখ চলে আসে, যা ভয়ঙ্কর চামচিকের মতো তার সামনে নড়তে থাকে। সেটা দেখে বিনোদের কপাল দিয়ে ঘাম বেরোতে থাকে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই সেই ডাইনি বিনোদকে আক্রমণ করে আর তার গলাটা চেপে ধরে তাকে ওপর দিকে টানতে থাকে। ছেড়ে দে ডাইনি, আমাকে ছেড়ে দে। ছাড়ব না। তুই এই বাড়িতে কেন এসেছিস? এই বাড়িতে আসা উচিত হয়নি তোর। ভুল হয়ে গেছে আমার। দ্বিতীয়বার আর কখনো এই মহলে আসবো না। ছেড়ে দে আমাকে। আরে ছেড়ে দে রে ডাইনি, ছেড়ে দে। আরে আরে বিনোদ ভাই, সামলাও নিজেকে। কি হলো? আরে এত ভয় পেয়ে আছো কেন? সব ঠিক আছে তো? ডাইনি, সোহম বাবু, ওই মহলে ডাইনি আছে। ডাইনি? আরে কি বলছোটা কি? সত্যি বলছি সোহম বাবু, নেহাত আজ আমার ভাগ্যটা ভালো ছিল, তাই আমি বেঁচে ফিরে এসেছি। না হলে ওই ডাইনিটা আমাকে তো মেরেই ফেলেছিল। বাবু, তুমি তোমার মহলের চাবি রাখো। আমার দ্বারা এই মহল পরিষ্কারের কাজ আর হবে না। আমি তো বলবো তোমাকে যে যদি তুমিও বেঁচে থাকতে চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওই মহলের মায়া তুমি ত্যাগ করো। যদি ওই ডাইনিটার হাতে পড়ে যাও তাহলে তো তুমি শেষ, এটা মনে রেখো। রাম, মেইন রোড দিয়ে না গিয়ে তুমি এরকম এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে কেন যাচ্ছ? এটা গ্রামের কাঁচা পাকা রাস্তা রুক্মিণী। শহরের মতন ডেভেলপড রাস্তা এখানে নেই। এটা মাটির রাস্তা নয়, মনে হচ্ছে নরকে যাওয়ার রাস্তা। জানি না তোমাদের এই গ্রামে পাকা রাস্তা কবে হবে। রাস্তা হোক বা না হোক তাতে আমাদের কি? একবার এই পৈতৃক বাড়ি বিক্রি হয়ে গেলে তারপর আমাদের এখানে আর আসার প্রয়োজনই পড়বে না। রাম আর রুক্মিণী বাড়িটা বেচার জন্য তো আসছিল, কিন্তু ওরা জানতো না যে তাদের ওই পূর্বপুরুষের বাড়িতে ডাইনির রূপে তাদের মৃত্যু অপেক্ষা করছে। এখন দেখার বাকি রইল এটাই, ওদের দুজনের সঙ্গে ঠিক কি ঘটে। নমস্কার মালিক আর মালকিন, আপনারা ভেতরে যান, আমি জিনিসপত্র নিয়ে যাচ্ছি। বলছি যে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে তো? না মালিক, পরিষ্কার পরিচ্ছন্ন তো করা হয়নি। হোয়াট? তোমাকে তো আমি বলেছিলাম যে 3 দিনের মধ্যে এই বাড়ি কেনার জন্য গ্রাহক আসবে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে বিক্রি করতে অসুবিধে হবে।
বাড়িটা বিক্রি করার সমস্যা অনেক বেড়ে গেছে মালিক। মানে তুমি বলতেটা কি চাইছো? মালিক, এতটা দীর্ঘ সময় ধরে বাড়িটা ফাঁকা ছিল, তাই কোনো এক ডাইনি বাড়িটা অধিকার করে ফেলেছে। আর সেই ডাইনি খুবই ভয়ঙ্কর। আপনি গ্রামের লোককে জিজ্ঞাসা করতে পারেন। গ্রামের কথা ছাড়ো, তুমি বলো, তুমি কি সেই ডাইনিকে নিজের চোখে দেখেছো? না মালিক, নিজের চোখে তো দেখিনি, কিন্তু যখন তুমি ডাইনিকে দেখোইনি তখন এই সমস্ত আজে বাজে কথায় তুমি বিশ্বাস করছো কেন? আর বাকিদের কথা বাদ দাও, তারা তো পাশের বাড়ির লোকটাকে যদি উন্নতি করতে দেখে নেয় তাহলে জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যায়। সেরকমই কোনো মানুষ নিশ্চয়ই এসব আজে বাজে কথা রটিয়েছে। আর এইসব ভূত প্রেত ডাইনি বলে বাস্তবে কিচ্ছু হয় না। তুমি এক্ষুনি ওই বাড়িতে যাও আর বাড়িটাকে ভালো করে পরিষ্কার করে এসো। যাও। ডাইনি না থাকার কথায় সোহন রাজি হয়ে যায়, কিন্তু তার মুখ দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে পুরো বিশ্বাস করে এই বাড়িতে ডাইনি আছে। কি ভাবছো রাম? ভাবছি যে আমিও একবার ওই বাড়িতে গিয়ে ঘুরে আসি। একবার গিয়ে দেখাই যাক যে এই ডাইনির গল্পের পেছনে কোন সত্য লুকিয়ে আছে। এসব আজে বাজে কথা নিয়ে ভেবো না তো তুমি রাম, বিশ্রাম করো। ছাড় ডাইনি, ছাড় আমাকে, ছেড়ে দে। ডাইনি, ডাইনি, বাঁচাও, বাঁচাও আমাকে, ডাইনি। দাঁড়াও, দাঁড়াও বলছি। আরে কি হয়েছে? ডাইনি, মালিক ভেতরে ডাইনি আছে, পালান এখান থেকে তাড়াতাড়ি। আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না, সামলাও নিজেকে। এখন সামলানোর নয়, পালাবার সময় মালিক। ও মেরে ফেলবে আমাদের, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। আর আজ তো আমি নিজের এই দু চোখে দেখলাম ওই ডাইনিটাকে। খুব ভয়ঙ্কর ডাইনি। দেখুন, আমার ঘাড়ে এখনো ওর নখের দাগ লেগে আছে, দেখুন। রাম, ওই দেখো। আরে কোথায়? আরে এক্ষুনি তো ওখানেই ছিল, কোথায় গেল? রাম, আমার মনে হয় আমাদের এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত। কালকে সকালে ভাববো আমরা কি করব। আমি সত্যি বলছি রাম, প্রথমে আমিও এগুলোতে বিশ্বাস করছিলাম না, কিন্তু কালকে সোহনের সাথে যেটা ঘটলো আর যেটা আমি নিজের চোখে দেখলাম, তারপর আমিও দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি তোমাকে, এখানে কেউ তো আছে। আমি তোমার থেকে এটা আশা করিনি রুক্মিণী। তুমি শিক্ষিত হওয়া সত্ত্বেও এই গ্রামবাসীদের অন্ধ কুসংস্কারে বিশ্বাস করছো। আমি আমি অন্ধ বিশ্বাস করি না রাম, কিন্তু কালকে আমি নিজের চোখে যেটা দেখলাম সেটাকে মিথ্যে বলি কিভাবে? আরে বাবা, তুমি তো ভুলও কিছু দেখে থাকতে পারো নাকি রুক্মিণী? ওটা আমার মনের ভুল হতে পারে না রাম, আমি সত্যি বলছি, ওখানে ডাইনি ছিল। যাক, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমরা এই বাড়ি বিক্রি করে নিজেদেরকে বিপদে ফেলতে পারি না। আমরা দুজন পরিশ্রম করে শহরে একটা দামি ফ্ল্যাট কিনে নেব। আমাদের আমাদের এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত। চলো, আমি জিনিসপত্র গোছাচ্ছি। রুক্মিণী, শান্ত হও একটু, আমরা যাব, কিন্তু আজকে নয়, বরং পরশু সকালে। আমার গ্রামে একটা ছোট্ট কাজ আছে, কালকের মধ্যে সেটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা যাব। রাম রুক্মিণীকে কাজের বাহানা দেখিয়ে থামিয়ে তো দিল, কিন্তু তার মন এখনো মানতে চাইছে না যে প্রাসাদের মধ্যে কোনো ডাইনি আছে। সেজন্য সত্যাসত্য বিচার করবার জন্য সে উঠে পড়ল আর টর্চ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রাম ওই বাড়ির মধ্যে ঢুকে টর্চের আলো ফেলে
ডাইনির ব্যাপারটা বুঝতে গেল, আর তখনই সে দেখতে পেল সারা হলের মধ্যে মুরগির হাড় পড়ে আছে, আর কিছু বোতলও দেখতে পেল। কাছে গিয়ে ভালো করে দেখার জন্য সে ওগুলোর দিকে এগিয়ে গেল। হঠাৎই ডাইনি তার সামনে এসে দাঁড়ালো। চলে এসেছিস তুই আমার শিকার হতে। একদম সঠিক সময় এসেছিস তুই। তুই জানিস এই সময় আমি রোজ খাবার খাই, এইবার আমি তোকে খাবো। ক্ষমা করে দাও দাদা, আমাকে আমাকে ক্ষমা করে দাও। শ্যাম, তুই? আমাকে ক্ষমা করে দাও দাদা, আসলে দরিদ্রতার সঙ্গে লড়তে লড়তে আমি হাঁপিয়ে গেছিলাম। সেই জন্য আমি এই মহলে, যেটা আপনার নামে রয়েছে, এতে ডাইনির উপদ্রব আছে বলে আপনার থেকে কম দামে কিনে আমি বেশি দামে বেচতে চেয়েছিলাম। সেই জন্য আমি এইসব করেছি। আমি ভুল করে ফেলেছি দাদা, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমরা মানুষেরা ভুল করতে আর সেই ভুলের থেকে শিক্ষা নেওয়ার জন্যই জন্মেছিলাম। তুই তোর নিজের ভুল বুঝতে পেরেছিস, এর থেকে ভালো বিষয় আর কি হতে পারে বল? হতে পারে আমি খুঁড়তুতো দাদা, কিন্তু সম্পর্কে তো আমি তোর থেকে বড়। তাই তোর এই পরিস্থিতিটা আমি এড়িয়ে যেতে পারবো না। সেই জন্য আমি তোকে কথা দিচ্ছি যে এই বাড়ি বিক্রি করে যা টাকা পাওয়া যাবে তার থেকে অর্ধেক অংশ তুই পাবি। ধন্যবাদ। তাই শোনা কথা মানুষ বিশ্বাস করবার আগে একবার তো সত্য জানবার জন্য চেষ্টা করাই উচিত। যেটা রাম করেছিল, তার একটা চেষ্টার কারণে আজ তাদের দুই ভাইয়ের মধ্যে লোভ আর স্বার্থপরতার যে দূরত্ব ছিল তাও শেষ হয়ে গেল। সেজন্য মুশকিল আর ভয়কে শেষ করবার চেষ্টা করুন, সেগুলোর থেকে দূরে পালাবেন না। যদি আপনাদের কাছেও এরকম কোনো সত্যিকারের গল্প থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। যদি আপনার অভিজ্ঞতা আমাদের ভালো লাগে তাহলে আমরা সম্পূর্ণ চেষ্টা করব সেই গল্পটিকে একটি সুন্দর দৃশ্য রূপ দেওয়ার জন্য। বিদায় নেওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ নোটিফিকেশন বেলটাকেও প্রেস করে দিন যাতে আমাদের সমস্ত ভিডিওস আপনারা সময় মতো দেখতে পান। রিমা আর সোম এই দুজন চোর রাতের সময় গ্রামে গ্রামে ঘুরে চুরি করতে যেত। দুজনেরই এই কাজে খুব আনন্দ হতো। এক রাতে এইভাবেই চুরি করার উদ্দেশ্যে রিমা আর সোম একটা গ্রামে এসে পৌঁছয়। দুজন একটা গাছের নিচে বসে গ্রামটা দেখতে লাগলো। গ্রাম দেখতে খুব ছোট ছিল, কিন্তু বাড়িগুলো খুব ভালো আর বড় ছিল। দেখতে পাচ্ছ রিমা, গ্রামের সবাই খুব ধনী ঘরের মনে হচ্ছে। এই গ্রামটা তো আমাদের এক রাতের মধ্যেই ধনী বানিয়ে দেবে। কিন্তু এই ধনী লোকগুলো খুব বেশি চালাক হয়, এদের ঘরে চুরি করা সহজ কাজ নয়। আরে তুমি সে নিয়ে চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। এই গ্রামের ধনী লোকেরা খুব বেশি ভীতু হয়। আমরা এদেরকে নকল ডাইনি হয়ে ভয় দেখাবো আর তারপর লুটে নেব। এটা তো সত্যি দারুণ আইডিয়া। এখন এদেরকে নকল ডাইনির থেকে কেউ বাঁচাতে পারবে না। এইটুকু বলে রিমা ডাইনির মতো হাসতে লাগলো আর বৃষ্টি শুরু হয়ে গেল। গ্রামে গোবিন্দ নামের এক লোক তার স্ত্রীর সঙ্গে থাকত। সে খুব ধনী ছিল না, কিন্তু টাকার কোনো অভাবও ছিল না। সেই রাতে ওরা দুজন ঘরে গল্পগুজব করছিল। তখনই ঘরে লাইট চলে গেল। আরে এ কি, তুমি এখানে থামো, আমি উপরে দেখে আসছি। হয়তো বৃষ্টির জন্য চলে গেছে।
গোবিন্দ ওখান থেকে চলে গেল। বাইরে হঠাৎ বিদ্যুৎ পড়ল আর নলিনী ভয় পেয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ওপর থেকে গোবিন্দের জোরে জোরে চিৎকারের আওয়াজ এলো। সেই আওয়াজ শুনে নলিনী আরো ভয় পেয়ে গেল। গোবিন্দ, কি হয়েছে তোমার? নলিনী অন্ধকারে ভয় পেয়ে ওপরে যেতে লাগলো। সেই সময় ওপর থেকে গোবিন্দ দৌড়ে নিচে আসছিল। সিঁড়ির মাঝখানে দুজনে ধাক্কা খেলো আর নিচে পড়ে যায়। নলিনী গোবিন্দকে দেখলো। ও খুব ভয় পেয়ে গেছিল আর ওর মাথা থেকে রক্ত বের হচ্ছিল। এই রক্ত কোথা থেকে বেরোচ্ছে? ওপরে কে আছে ওপরে? ডাইনি। ডাইনির নাম শুনে নলিনীও ভয় পেয়ে যায়। তখনই দুজনে দেখলো যে সিঁড়ি থেকে একটা আলো ওদের দিকে হাওয়ার সাথে চলে আসছিল। দুজন ভয় পেয়ে পালালো আর ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। গোবিন্দ দরজা ভাঙার চেষ্টা করলো, কিন্তু ওর কিছুই অসর হলো না। এতক্ষণে পেছন থেকে এক ভয়ঙ্কর আওয়াজ এলো। দাঁড়াও! দুজনে পেছনে ঘুরে তাকালো। তখন ওখানে একটা ডাইনি হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল। ওই মোমবাতির আলোয় তার ভয়ঙ্কর চেহারা খুব বেশি মারাত্মক লাগছিল। পালানোর কোনো দরকার নেই। আমি যেমনটা বলবো তেমনটা যদি তোমরা না করো তাহলে আমি তোমাদের দুজনকে মেরে ফেলবো। তুমি যা বলবে আমরা তাই করব, কিন্তু আমাদের যেতে দাও প্লিজ। খুব ভালো কথা। এইটুকু বলে ডাইনি হাসতে লাগলো। তারপর ডাইনি নিজের একটা হাত জানালার দিকে বাড়ালো আর নিজের আঙুল নাড়াতে লাগলো। যখনই ডাইনি আঙুলটা নাড়ালো, একটা বড় ব্যাগ জানলা থেকে উড়ে ভেতরে চলে এলো আর ডাইনির সামনে মাটিতে পড়ে গেল। এটা দেখে গোবিন্দ আর নলিনী খুব বেশি ভয় পেয়ে যায়। তোমার সব টাকা আর সোনা এই ব্যাগে রেখে দাও। দুজন একে অপরের দিকে দেখে ভাবতে লাগলো। ততক্ষণে ডাইনি চিৎকার করে ওঠে। তাড়াতাড়ি করো, না হলে এই আগুনে তোমাদের দুজনকে পুড়িয়ে ফেলবো। গোবিন্দ গিয়ে ব্যাগ তুলল আর দৌড়ে দৌড়ে টাকা নিতে চলে গেল। ডাইনি ওখানেই দাঁড়িয়ে থেকে নলিনীকে দেখে যাচ্ছিল। নলিনী ডাইনি ওই ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পাচ্ছিল। হঠাৎ জানালা থেকে জোরে হাওয়া এলো আর ডাইনির শাড়ি উড়তে লাগলো। নলিনীর নজর ডাইনির পায়ের দিকে চলে যায়। ও দেখল যে ডাইনির শাড়ির ভেতরে জিন্স পরেছিল। নলিনীর ডাইনির ওপরে সন্দেহ হতে লাগলো। এই ডাইনি তো কোনো মেয়ে মনে হচ্ছে যে চুরি করার উদ্দেশ্যে এখানে এসেছে। আমাকে এই কথাটা গোবিন্দকে বলতেই হবে। নলিনী লুকিয়ে নিজের চপ্পল খুলে দিল আর ওই মোমবাতির উপরে ছুঁড়ে মারল। এই কারণে মোমবাতি নিভে গেল আর ঘর অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়া মাত্রই নলিনী গোবিন্দের দিকে পালালো। গোবিন্দ, দাঁড়িয়ে যাও! ও একটা নকল ডাইনি। ডাইনিও ওর পেছনে দৌড়লো, কিন্তু অন্ধকারের জন্য ওর মাথা কোনো জিনিসের সঙ্গে ধাক্কা খেলো আর ও নিচে পড়ে গেল। ঘরে লাইট আবার চলে এলো। ডাইনির আওয়াজ শুনে গোবিন্দ আর নলিনী ওর কাছে এলো। ডাইনি মাটিতে চুপচাপ পড়েছিল আর এখন শাড়ির ভেতরের জিন্স পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল। আরে, এতে একটা নকল ডাইনি। তাহলে ওই ব্যাগটা হাওয়ায় কি করে উড়ে গেছিল? ডাইনির আওয়াজ শুনে সোম ভেতরের দরজা খুলে ভেতরে এলো আর সোজা গিয়ে ডাইনির কাছে বসে পড়ল। রিমা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার?
আচ্ছা, তার মানে তুমিও এর সাথে রয়েছো। আমি এক্ষুনি পুলিশকে ডেকে তোমাদের দুজনকে ভেতরে করাচ্ছি। যখন গোবিন্দ ফোনের দিকে এগোলো, বাইরে খুব জোরে বাজ পড়ল আর ডাইনি গোবিন্দের পা ধরে ফেলল। গোবিন্দ হঠাৎ করে অবাক হয়ে পড়ে। ডাইনির শরীর আস্তে আস্তে হাওয়ায় উড়তে লাগলো। এটা দেখে নলিনী আর গোবিন্দের সাথে সাথে সোমও ভয় পেয়ে গেল, কারণ ও জানতো যে শাড়ির ভেতরে তো রিমা ছিল। আরে এসব কি হচ্ছে? এ তো একটা সাধারণ মেয়ে ছিল যে নকল ডাইনি হয়ে এসেছিল। রিমা! ডাইনি হাওয়ার উপর দাঁড়িয়ে পড়ল। কোন রিমা নেই এখানে। ওই টাকার ব্যাগ আমায় দিয়ে দাও, নইলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। গোবিন্দ ভয় পেয়ে বলল, আমি দেব না। নলিনী, এটা নিশ্চয়ই এদের কোনো নতুন ফোন দি। ডাইনি রাগের চোটে গোবিন্দকে হাওয়ায় চাকিয়ে নেয় আর দেওয়ালে ছুঁড়ে দেয়। ডাইনি ওই ব্যাগটা তুলে নিল আর বাইরে আকাশে উধাও হয়ে গেল। সোম দৌড়ে দৌড়ে বাইরে এলো আর ডাইনির দিকে দেখতে লাগলো। সোম নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, কারণ ওর বন্ধু যে নকল ডাইনি সেজেছিল, ও এখন আসল ডাইনির রূপ নিয়ে মানুষদেরকে মারছিল। ওই দুর্ঘটনার পরে গ্রামে ডাইনির কারণে অনেক লোকেদের মৃত্যু হয়ে যায়, কারণ সবাই তার জিন্স দেখে তাকে নকল ডাইনি ভেবে তাকে টাকা দিতে বারণ করে দিত। নিতাই এইবার নিজের ছুটি কাটানোর জন্য ওর বন্ধু রঘুর ঘরে গেছিল। ওর কাছে এখনো 2 সপ্তাহ বাকি ছিল, যে সময়টা ও ওই গ্রামে কাটানো বাকি ছিল। একদিন সন্ধেবেলায় এমনি বারান্দায় বসে নিতাই রঘুকে জিজ্ঞেস করে, ভাই তোর এই গ্রামটা একটু বেশি আজব মনে হচ্ছে। মানে না লাইট আছে না জল আছে, এইসব তো তবুও বুঝতে পারি, কিন্তু ভাই এমন কি রয়েছে যে সন্ধে হওয়ার পরে এই গ্রামে একটা পাখিকে উড়তে দেখতে পাই না? এমন কি আজব হয়েছে তোর গ্রামে? ভাই নিতাই, আমি তোকে কতবার বুঝিয়েছিলাম এমন উল্টোপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করবি না। শুধু এটা ভেবে নে যেমন এখানকার লোকেরা থাকে তেমন ভাবেই থাকার চেষ্টা করবি। কাল রাতেও আমি তোকে ফোনে কথা বলতে বলতে ছাদে যেতে দেখেছিলাম। আমি তোকে বলে রেখেছি, একবার যদি অন্ধকার হয়ে যায় তাহলে বেডরুমে চলে যাবি আর তারপর শান্তিতে থাকবি। বাহ ভাই, এখন এই গ্রামের লোকগুলো কি কম ছিল যে এখন তুইও এইসব বাজে কথা বলতে শুরু করলি? ভাই এটা 21 শতাব্দী চলছে, তুই এখন এই ভূত প্রেতে আটকে রয়েছিস। দেখ নিতাই, আমি তোকে এর আগেও বলেছি আর এখনো বলবো, যদি নিজের প্রাণ প্রিয় হয় তাহলে যতক্ষণ এই গ্রামে থাকবি সাবধান আর সতর্ক থাকবি। এইটুকু বলে রঘু নিজের ঘরে চলে যায়। এদিকে একা বসে থাকা নিতাই রঘুর কথাগুলো মনে মনে ভেবে হেসে চলেছিল। এই রঘুটাও না যখন এ গ্রামে আসে এর ভাবই যেন বদলে যায়। তাছাড়া এরা সবাই বোকাই ভাবে, কিন্তু আমি এদের মতো ভয় পাওয়ার ছেলে নই। আরে যে জিনিসের অস্তিত্বই নেই তার চক্করে আমি নিজের স্বাধীনতা কেন ছাড়ব? নিতাইয়ের রঘুর কথাগুলোই একটুও বিশ্বাস ছিল না, আর না ওর মনে কোনো ভয় ছিল। কিন্তু যেমন কি একটা কথা খুবই প্রচলিত আছে, অনেকবার ভয় পাওয়াটাও খুব দরকার হয়ে পড়ে, কারণ অনেকবার এটা আপনাকে মৃত্যু আর ভয়ঙ্কর সর্বনাশ হওয়ার থেকেও বাঁচাতে পারে। আজকের রাত নিতাইয়ের মুখোমুখি এমনই এক ভয়ঙ্কর সত্যির সঙ্গে হতে চলেছিল, যার সঙ্গে ধাক্কা খাওয়ার পরে মানুষ আর ফিরে আসে না। রাতে খাবার খাওয়ার পরে সবাই নিজের নিজের ঘরে ঘুমোতে চলে যায়। আস্তে আস্তে রাত আরো কালো হয়ে যাচ্ছিল। এরই মাঝে নিতাইকে তার গার্লফ্রেন্ড ফোন করলো। হ্যালো অঞ্জলি, কেমন আছো? কিন্তু তখনই ওর ঘরে সিগন্যাল উইক হয়ে গেল, যে কারণে ও ঘরের বাইরে চলে আসে। ওর ফোনের সিগন্যাল এখনো অবধি উইকই ছিল।
এই জন্য ও গ্রামের নির্জন এলাকায় সিগন্যাল খোঁজার জন্য এগিয়ে চলে গেল। যেভাবে যেভাবে ও সামনে এগোচ্ছিল সিগন্যাল স্ট্রং হয়ে যাচ্ছিল, আর এখন ও ভালো করে কথা বলতে পারছিল। কথা বলতে বলতে একটা লম্বা সময় কেটে গেল। রাত প্রায় 12:30 বেজে গেছিল, আর নিতাইও কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছিল, যে ব্যাপারে ওর নিজেরও আন্দাজা ছিল না। কিন্তু তখনই ও নিজের পেছন থেকে জোরে জোরে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পায়। ব্যাপারটা ওর আজব মনে হলো। গ্রামের কোনো মহিলা, তাও আবার এই সময়? এই ভেবে ও যখনই পেছনে ঘুরে তাকালো, ওর হুঁশ উড়ে গেল। একটা পুড়ে যাওয়া চেহারা থাকা মহিলা, যার পা দুটো উল্টো ছিল আর চোখ দুটো কালো, সে ওর সামনে চলে আসে। আর এর সাথেই নিতাই একদম চোরে চিৎকার করে ওঠে, আর ওখানে পা পিছলে পড়ে যায়। এর সাথেই ওর ফোনের ব্যাটারি চলার নাম করলো না, আর ফোন সুইচ অফ হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই ওই মারাত্মক মহিলা নিতাইয়ের সামনে থেকে উধাও হয়ে যায়। এখন এটা ওর ভ্রম ছিল নাকি অন্য কিছু, অথবা যাই হোক না কেন, এ থেকে ওর জোরে ধাক্কা অবশ্যই লেগেছিল। আরে ভাই, আমি এখানে কি জানি ঘর থেকে কত দূরে চলে এসেছি। আরে ওই রঘুর কথাগুলো সত্যি ছিল না তো? আরে না না, এরকম আবার কোথাও হয় নাকি? বাদ দে ভাই, এখন তাড়াতাড়ি ঘরে চলে যাই। যদি ঘরের লোকগুলো জেগে যায় আর আমাকে না দেখতে পায়, তাহলে খুব বেশি রেগে যাবে। এইটুকু ভেবে নিতাই দ্রুত পায়ে হেঁটে ঘরের দিকে এগিয়ে চলল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে রয়ে যায়। এটা দেখে যে সামনে একটা গাছের সামনে একটা উল্টো পা থাকা মহিলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। যদিও ওখানে ঘন কুয়াশা ছিল, কিন্তু চাঁদের আলোয় নিতাই ওই উল্টো পাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিল, যেগুলো কোনো মহিলার ছিল। ওই মহিলা গাছের সঙ্গে চিপকে নিতাইয়ের ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিল, যে কারণে ও তার চেহারা দেখতে পাচ্ছিল না। এইবার আবার ওর সন্দেহ হতে লাগলো যে কোথাও এটা ওর ভ্রম নয় তো। কিন্তু এইবার যেটা ও দেখতে পেল সেটা ওর ভ্রম নয়, একটা মারাত্মক সত্যি ছিল। এরপরে ও আবার পেছনে মুড়ে যায় আর নিজের রাস্তা বদলে দেয়, আর অন্য রাস্তা দিয়ে ঘরের দিকে এগোতে শুরু করে। এই রাস্তা একটা কাঁচা সড়কের মতো ছিল, যেটা একদম নির্জন আর কালো অন্ধকারে ঢাকা হয়েছিল। নিতাই ভয় পেয়ে ক্রমাগত ওই রাস্তা দিয়ে সামনে এগোচ্ছিল। কিন্তু আরও একটা কথা ছিল যে ও নিজেই জানতো না যে এই রাস্তা আসলে কোন দিকে নিয়ে যাবে, কারণ ও এখন এই গ্রামের বাসিন্দা নয়, তাই এই বিষয়েও খুব কম জানতো এখানকার লোকেদের আর এখানকার সড়কের ব্যাপারে। ও শুধু এমনি হেঁটে চলেছিল, কারণ মেন রোডে ওই ডাইনি ঘাত লাগিয়ে বসেছিল। নিতাই ওই কাঁচা রাস্তা দিয়ে অনেক এগিয়ে চলে এসেছিল, আর তখনই হঠাৎ ওই রাস্তাটা শেষ হয়ে যায়। এটা দেখে ওর হুঁশ উড়ে যায়, আর তখনই হঠাৎ করে সামনে থেকে সেই মহিলাই প্রকট হয়ে যায়, যাকে ও এক্ষুনি চৌমাথায় দেখেছিল। নিতাই ভয় পেয়ে একেবারে কাঁপতে শুরু করে। ওর একটুও সাহস হচ্ছিল না, যার দ্বারাই ও ঠিক করে দাঁড়াতে পারত। তখনই ওই উল্টো পাওয়ালা ডাইনি একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলে উঠল, তুই কি এই গ্রামে মাঝরাতে ঘুরে বেড়ানোর ফলটা জানিস না? এর ফল শুধু মৃত্যু রে, মৃত্যু। এর জন্য তুই তৈরি হয়ে যা। এরপরে ওই ডাইনি নিতাইয়ের পা দুটো ধরে ওকে জঙ্গলের রাস্তায় টেনে নিয়ে যায়। নিতাই বারবার প্রাণের ভিক্ষে চাইতে লাগলো,
না, আরে আরে ছেড়ে দাও আমাকে, যেতে দাও। আমি এটা জানতাম না, আমি এটা জানতাম না। এইসব চলছিল আর তখনই ও আরো একটা আওয়াজ শুনতে পেল, নিতাই, নিতাই। এই আওয়াজটা রঘুর ছিল। এই আওয়াজটা শোনা মাত্রই নিতাই খুশিতে চিৎকার করতে লাগলো, রঘু, আমার ভাই, আমি এখানে, তাড়াতাড়ি এখানে আয়। রঘু তার দাদুর সঙ্গে হাতে মশাল নিয়ে ওখানে চলে আসে। মশালটা দেখে ওই উল্টো পাওয়ালা ডাইনি ওখান থেকে উধাও হয়ে যায় আর নিতাই মৃত্যুর মুখে যেতে যেতে যে হোক করে বেঁচে যায়। যেটার ভয় ছিল সেটাই হলো তো? আমি জানতাম তুই এরকমটাই করবি। সে তো ধন্যবাদ জানা তোর গার্লফ্রেন্ডকে, যে কল কাট হওয়ার আগেই তোর চিৎকার শুনে নিয়েছিল আর তখনই আমাকে কল করলো আর আমরা এখানে পৌঁছলাম। তাহলে আজ তো তোর জীবনের চ্যাপ্টার শেষ হয়ে গেছিল। আরে হ্যাঁ ভাই, এখন আমার মনে পড়েছে, যখন আমি প্রথমবার ওই ডাইনিকে দেখে চিৎকার করেছিলাম তখন আমার ফোন অনই ছিল। তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই। তোমাদের মতো বাচ্চারা জানি না এই বয়সে কেন এত ছেলে খেলা করতে থাকে। যখন তোমাকে বলা হয়েছে যে একটা উল্টো পাওয়ালা ডাইনি এই গ্রামে প্রত্যেক রাতে ঘুরে বেড়ায় আর যুবক ছেলেদের সন্ধানে থাকে, তখন তোমাদের মধ্যে সেটার ভয় থাকা উচিত। যাই হোক, এরকম বোকামি আর কখনো যেন না করো। এরপরে সবাই নিজের নিজের ঘরে চলে যায়। গ্রামের ঘরে এটাই সবাই মানে যে ডাইনির পা সব সময় উল্টো হয়, যাতে করে আপনি একটা ভিড়ের জায়গাতেও এটা চিনতে পারবেন কোথাও মানুষের ছদ্মবেশে আপনার মুখোমুখি কোনো ডাইনির সঙ্গে হয়নি তো।